অরার সহজ সরল স্বীকারোক্তি। আরিশ অরার গাল টেনে দিল, হকচকিয়ে গেল অরা। ভালো করেছো। আপনি কি করলেন এইমাত্র? অরার চোখ মুখ দেখে ভীষণ হাসি পাচ্ছে আরিশের। কি করলাম? আমার গাল টেনে দিলেন? হ্যাঁ দিলাম। আমি কি বাচ্চা? অবশ্যই, আমার জন্য বাচ্চাই তুমি, বাচ্চা বউ একটা। আচ্ছা, আপনি আমায় হামিংবার্ড বলে ডাকেন কেন? আপনার তুলনায় দেখতে ছোট বলে? অরা পিটপিট করে তাকিয়ে আছে আরিশের দিকে। আরিশ বসা থেকে উঠে ওয়ার্ড্রপের দিকে অগ্রসর হলো। অরাও চুপচাপ নিজের জায়গায় বসে আছে। আরিশ জামা কাপড় পরতে পরতে বলে। বুদ্ধিমতী মেয়ে। মুচকি হাসলো অরা, বলল, তালহা ভাই বলছিলেন কাজকর্ম শেষ করে ফিরবেন বলে লেট হয়েছে। আসলেই কি তাই? অফিসে ছিলেন? অরার প্রশ্নটা শুনে হঠাৎ করে আরিশের চোখ মুখের ভঙ্গি বদলে গেল। তার দৃষ্টি হিংস্র হয়ে উঠল, ঠোঁটটাও কেঁপে উঠল রাগে। এক পলকে কাছে এসে অরার গাল চেপে ধরল সে। অরার চোখে পানি চলে এলো যন্ত্রণায়। কি এমন জিজ্ঞাসা করেছিল সে, যার জন্য এমন প্রতিক্রিয়া দরকার ছিল? তালহার থেকে দূরে থাকতে বলছি না? কোনো কথা বলেছে? আমার আসতে দেরি হওয়ার কারণ জানা থাকলে আমাকে কল করে নিতে। তালহার কাছে কেন? একটা প্রয়োজনে বাক্য আলাপ ছিল হামিংবার্ড। অরা গালে মুখে ব্যথা পাচ্ছে আর আরিশের আচরণে অবাক হচ্ছে। এই তো কত সুন্দর করে কথা বলছিল লোকটা, চোখের পলকে এভাবে বদলে গেল কিভাবে? আমার ব্যথা লাগছে, ছাড়ুন প্লিজ। আমি জিজ্ঞেস করিনি, ভাইয়া নিজে থেকেই বলেছিলেন। আরিশ শান্ত হতে পারছে না, রাগে শরীর কাঁপছে, কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। ওরা আরিশের এই রূপটাকে ভয় পায়, পাওয়ারই কথা। এমন অস্বাভাবিক রাগ কেউই সহ্য করতে পারবে না। আরিশ অরাকে ওভাবেই বিছানায় শুইয়ে দিল। অরার মনে হচ্ছে ওর মুখের হাড্ডিগুড্ডি ভেঙেই যাবে আজ। ওর শরীরের উপর কিছুটা ঝুঁকে বলল আরিশ, ও হয়তো কখনো তালহার সাথে কথা বলবে না। বলবো না। অরার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হুঁশ ফিরল আরিশের, হাত সরিয়ে নিল ওর গাল থেকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে লাগলো অরা। মেয়েটার এমন অবস্থা দেখে অপরাধবোধ অনুভব হচ্ছে আরিশের। সে অরার গালে আলতো করে চুমু খেলো, কয়েকটা হাত দিয়ে আস্তে আস্তে আদর করে দিতে লাগলো। অরা চুপচাপ আরিশের চোখের দিকে তাকিয়ে শুয়ে আছে। একবার মনে হচ্ছে এই মানুষকে নিয়ে সংসার করা হবে না তার, আবার মনে হচ্ছে মানুষটা যতই হিংস্র হোক তার ভেতর একটা নরম মনের মানুষ বিরাজ করে। পরিস্থিতির সময় কিছু মানুষের অবহেলা তাকে এরকম তৈরি করেছে। আই এম সরি লিটল বাট সরি। দুহাতে গাল ধরে কপালে কপাল ঠেকালো আরিশ। অরা ফুপিয়ে কেঁদে উঠল। আরিশের বুকটা কেমন মুচড়ে উঠল তাতে। আমি বুঝতে পারিনি তুমি ভয় পাবে, এভাবে ব্যথা পাবে। অরা চুপ করে আছে। আরিশ তাকে নিজের শরীরের উপর উঠিয়ে শুইয়ে দু হাতে বুকে জড়িয়ে ধরল। পাখি, ও পাখি, কথা বলবে না? না। অরার কণ্ঠে তীব্র অভিমান, যন্ত্রণা ছাপ স্পষ্ট। আরিশ অরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল কয়েকবার, পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। আরে বললাম তো সরি। আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আই এম সরি হামিংবার্ড। হুম। কি হুঁ? কিছু না। আরিশ অরাকে বিছানায় শুইয়ে দিল এবার। নিজের হাতের উপর মাথা রাখলো তার। অফিসেই ছিলাম, কাজ ছিল। আচ্ছা। চুপ করে গেল অরা। আরিশও কিছুক্ষণ চুপচাপ রইল। চোখাচোখি হলো দুজনার, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আরিশ। কয়েক মিনিট পর ছাড়া পেল মেয়েটা। ঠোঁট জ্বলছে, নিঃশ্বাস ঘন ঘন ফেলছে। আরিশের স্পর্শ মানেই জ্বলে পুড়ে খাক করে দেওয়া অনুভূতি। তোমার বর বদমেজাজি হতে পারে, চরিত্রহীন নয় হামিংবার্ড। ভালোবাসা থাকুক বা নাই থাকুক, তেজরিন খান আরিশকে বল হরামেন মেরিনের আসক্তই থাকবে। সুতরাং কাজেই ছিলাম, অন্য কোথায় নয়। মুচকি হাসলো অরা। সাবিহাকে আগামীকাল কিছু কথা শোনাবে বলেও ঠিক করে নিল। ভালো মানুষ আপনি। মোটেও না, আমি খারাপ। জগতের সকল অন্ধকার আছে আমার মধ্যে। তাই তো সেই জন্যই কি সব সময় এই কাইল্লা রং পরে থাকেন? আরিশ হাসলো। কাইল্লা রং? অরা উঠে বসলো। আরিশ কনুইতে ভর দিয়ে অর্ধশোয়া অবস্থায় বলে, কালো আমার পছন্দের রং, সবসময় ভীষণ টানে আমাকে, সেজন্যই পারি। বিশেষ কোনো কারণ নেই। বুঝতে পেরেছি, ঘুমোতে হবে, রাত অনেক হয়েছে। আরিশ অরার নাকে নাক ছুঁয়ে ফিসফিস করে শুধালো, আই এম ওয়েটিং মাই হামিংবার্ড। অধৈর্য আমি তোমাকে কাছে পাওয়ার জন্য ধৈর্য ধরে আছি, বুঝতে পেরেছো? বেশি দিন অপেক্ষা করিও না। আপাতত শুভরাত্রি। কিঞ্চিত লজ্জা পেল অরা। আরিশার কথা না বাড়িয়ে দূরে সরে গেল। নিজের জায়গায় শুয়ে ফোনের দিকে মনোযোগ দিল সে। অরা কিছুক্ষণ ওভাবেই শুয়ে রইল, আনমনে অনেক কিছু ভাবলো। তারপর নিজের জায়গায় গিয়ে বসলো। আরিশের দিকে তাকালো। লোকটা বড্ড নির্লজ্জ, ঠোঁটকাটা, পাগল আর সাইকো। কলিং বেলটা এতবার বাজানো লাগে? এত সকালে খেয়ে এলো আবার? কলিং বেলের শব্দে সাবিহা বেজায় বিরক্ত হচ্ছে। এমনিতে রাতে ঠিকমতো ঘুম হয়নি তার, শরীর খারাপ ছিল একটু। তার মধ্যে সকালেও ঘুমাতে পারেনি। তালহা দুষ্টুমি করে ঘুম থেকে উঠিয়েছে। বড় ভাই হলেও তালহা প্রায়শই সাবিহার সাথে ঝামেলা করে, দুষ্টুমি করে। আমি দেখছি গিয়ে।
তামান্না রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলতে গেল। নয়নাকে দেখেই হাসল সে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। ভেতরে এসো তুমি। ভাবি রুমেই আছে এখনো। তুমি বসো। আসো আসো। নয়নাকে নিয়ে বেশ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে তামান্না। সাবিহা আড়ালে মুখ ঝামটি দিল। নয়না আশেপাশে নজর বুলিয়ে সোফায় বসলো। সাবিহা নিজের মতো বসে আছে, কোনো কথা নেই মুখে। নয়না বুঝতে পারছে না সামনে থাকা আপুকে কিন্তু জিজ্ঞেস করা উচিত হবে কিনা। আর নয়না জানেও না উনিকে, বাড়ির সদস্য তো নিশ্চয়ই। কুশলাদি জানতে না চাইলে কেমন একটা দেখায়। নয়না লম্বা নিঃশ্বাস ফেলে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শুধালো। কেমন আছেন আপু? আর চোখে তাকালো সাবিহা। নয়নার পরনে মেরুন রঙের সুতির থ্রিপিস, চুলগুলো ছাড়া, চোখে মুখে কেমন অস্থিরতা। ভালো। মুচকি হাসলো নয়না। মনে মনে সাবিহাকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরছিল, কিন্তু কিছু না বলে চুপচাপ রইল। এদিকে তামান্না আবার রান্নাঘরে ফিরে গিয়েছে। কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল অরাকে। হেঁটে আসা যেন এক উৎসবের ঝামেলা। নয়নার ঠোঁটের কোণে ঝিলিক দিল একটুখানি হাসি। অরাও বোনকে দেখে বেশ খুশি হলো। নয়না উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল বোনের দিকে। কেমন আছিস নয়না? মা বাবা কেমন আছেন? সবাই আছেন আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি। চল খাবার খেতে খেতে কথা বলবো, খিদে পেয়েছে খুব। অরা হেসে বলল। নয়না মুচকি হাসলো, বলল আচ্ছা। বিদ্যুৎ নেই প্রায় 10 মিনিট হয়ে গেল। এমনিতেই তীব্র গরম, তার উপর বিদ্যুৎ না থাকায় হাঁসফাঁস করছে সবাই। নয়না আর অরা ড্রয়িং রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছে। মাঝে মাঝে বিরক্তিতে কপাল ভাঁজ করে। আরিশ নিজের রুমেই আছে, তার তেমন গরম লাগে না। ফোনের স্ক্রিনে তাকিয়ে সময় দেখে নিল একবার সে। রাত 11টা পেরিয়ে গেছে, অরা এখনো রুমে আসেনি। এই কয়দিনে অরা আরিশের অভ্যাস হয়ে গেছে, তাকে ছাড়া ঘুম আসছে না ভদ্রলোকের। অগত্যা বউকে ডাকতে ঘর ছেড়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলো সে। চাঁদনি রাতে নরম আলো ছড়িয়ে আছে চারিপাশে। চাঁদের এক কোণে দাঁড়িয়ে তালহা হাতে গিটার ধরে রাখলেও আঙ্গুলগুলো থেমে আছে কোনো নিঃশব্দ সুরের অপেক্ষায়। কোন গান গাইবে বুঝতে পারছে না। গরমের জন্য তামান্নাও ধীরে ধীরে ছাদে উঠে এলো। চাঁদের আলো তার মুখে পড়ে তাকে আরো কোমল, আরো স্নিগ্ধ করে তুলেছে। কারো পায়ের শব্দে পেছনে ফিরে তাকালো তালহা। তার চোখ মুহূর্তেই আটকে গেল তামান্নার দিকে। গরমে শেষ। ভাই কি গান গাইবেন? তামান্না জিজ্ঞাসা করলো। তালহা হুঁশে ফিরল যেন। ইদানিং তামান্নাকে বেশ ভালো লাগে তার, কিন্তু কেন? তামান্না তালহার দিকে তাকিয়ে আছে এখনো। তালহা কথা না বলে মুচকি হেসে গান ধরলো। ये आसमां तेरी पैरों में है, तू मेरी जा मेरी खैरों में है, तेरा रंग है लाल ढलता सूरज के जैसे, इतना खूबसूरत कोई लगता है कैसे, आज मैं बताऊं तुझे क्या रखा, मैंने तेरा नाम नशा रखा, जब जब बोले मुझे लगता है यूं जैसे कोई रंग दी, तुझको सनम हो सनम इतना चाहेंगे, जैसे चांद को चाहे चांदनी, तुझको सनम ओ सनम इतना चाहेंगे, जैसे चांद को चाहे चांदनी। ড্রয়িং রুমে বসে আছে অরা ও নয়না। বিদ্যুৎ নেই, তাই রিচার্জেবল একটা এলইডি বাল্ব জ্বলছে ঘরে। এই ধরনের বাতি বিদ্যুৎ থাকলে চার্জ হয়, আর বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে। সাধারণত এমন বাতিগুলো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আলো দিতে পারে। ভাইয়া এত বড় লোক, কিন্তু কারেন্ট গেলে তোমাদের এভাবে অন্ধকারে থাকতে হয় কেন আপু? নয়নার প্রশ্নে থতমত খেলো ওরা। ঠিকই তো বলেছে নয়না। এ বাড়িতে আসার পর কখনো লোডশেডিং হতে দেখিনি, তাই বিদ্যুৎ না থাকলে বিকল্প কোনো ব্যবস্থা আছে কি না সেটাও আমি জানি না রে। বিদ্যুৎ না থাকায় চারিপাশটা কেমন ভুতুরে ভুতুরে লাগছে। রিচার্জেবল বাতির আলোয় পুরো ড্রয়িং রুমটা ঠিকভাবে আলোকিত হচ্ছে না। তার উপর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। মনে হচ্ছে ঝড় উঠতে যাচ্ছে বলেই বিদ্যুৎ নেই। আকাশে মেঘ করলেই যেন বিদ্যুতের সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। ঝড়ের সময় বিদ্যুৎ থাকে না প্রায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দুই বোনের কথোপকথন শুনে মুচকি হাসলো আরিশ। তার হাতে ফোন, পরনে হাফ প্যান্ট আর কালো রঙের টি শার্ট। তালহা, এই তালহা, কোথায় তুই? আচমকা আরিশের গলা শুনে নড়ে চড়ে বসলো দুই বোন। বসার ঘরে দাঁড়িয়ে তালহাকে ডাকছে আরিশ, কিন্তু কোথাও তালহার সাড়া নেই। ওরা চুপচাপ তাকিয়ে আছে আরিশের দিকে। হাফ প্যান্টে বেশ মানিয়ে গেছে ভদ্রলোককে। মুচকি হাসলো ওরা। এই ছেলেটা গেল কোথায়? কারেন্ট নেই, অথচ ওর কোনো ভেলদোলও নেই। কোমরে হাত রেখে চারিপাশে সজাগ দৃষ্টি বুলিয়ে বলল আরিশ। নয়নাও বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া
আমি ওনাকে গিটার হাতে দোতলায় যেতে দেখেছিলাম। ভ্রুকুচকে তাকিয়ে আছে আরিশ। তালহা গিটার নিয়ে কোথায় যেতে পারে সেটাই ভাবছে হয়তো। ফোনে একবার কল করে দেখুন, নিশ্চয়ই ফোন সাথে আছে। অরা বলল। আরিশ হাসলো, মেয়েটার বুদ্ধি আছে। গুড আইডিয়া। আরিশ তালহাকে কল করে ড্রয়িং রুমে আসতে বলল। মিনিট 10 পর তালহা আসলো, সাথে তামান্নাও ছিল। আরিশ তালহাকে নিয়ে কোথাও চলে গেল। অরা আর নয়নার সাথে এখন তামান্নাও যুক্ত হয়েছে। তিনজন একসাথে বসে আছে। কিছুক্ষণের মধ্যে সারা বাড়ি আলোকিত হয়ে গেল। জেনারেটর চালু করা হয়েছে। হাঁপ ছেড়ে বাঁচল নয়না। বোনকে বিদায় জানিয়ে ঘুমানোর উদ্দেশ্যে গেস্ট রুমের দিকে অগ্রসর হলো সে। আরিশ ফেরার পর নয়নাও ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে এগুলো। বসে রইল কেবল অরা। কোলে তোলে নিয়ে যেতে হবে। আরিশের প্রশ্নে হকচকিয়ে গেল অরা। থেমে থেমে বলল, কি, কোথায় নিয়ে যাবেন? রুমে কোলে তুলে নিয়ে যাব। না না, আমি যাচ্ছি। অরার এমন হাব ভাব খুব ভালো লাগে আরিশের। ভীষণ ইনোসেন্ট মেয়েটা। অরা বসা থেকে উঠে দ্রুত সিঁড়ির দিকে অগ্রসর হতে চাইলে আরিশ তার সামনে গিয়ে দাঁড়ালো। অরা ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। দৃষ্টিতে প্রশ্ন, কি হয়েছে? আরিশ হুট করে অরাকে কোলে তুলে নিল। অরা টাল সামলাতে দু হাত দিয়ে আরিশের গলা জড়িয়ে ধরেছে। লেটস গো হামিংবার্ড। অরা কিছু বলল না। আরিশ ধীর পায়ে তাকে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলার দিকে এগিয়ে যেতে থাকলো। ধীরে ধীরে আবহাওয়া আরো খারাপ হচ্ছে। এতক্ষণ ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ঝিরিঝিরি বৃষ্টির ছোট ছোট বৃষ্টির ফোঁটাগুলো বাতাসের সাথে মিশে চারিপাশে এক অদ্ভুত স্নিগ্ধতা তৈরি করছে। বৃষ্টির সাথে সাথে আকাশে গর্জন শোনা যাচ্ছে, যেন প্রকৃতি তার উত্তেজনা প্রকাশ করছে। বিদ্যুৎ চমকানোর সাথে গর্জন আরো শক্তিশালী হচ্ছে। আর মনে হচ্ছে এই গর্জন কোনো কালবৈশাখী ঝড়ের আগমনের সংকেত। বাতাসের প্রবাহ আরো তীব্র হয়ে উঠছে, আর বৃষ্টির তীব্রতা বাড়তে শুরু করেছে, যেন কোনো বড় ঝড় আসছে। অরাকে কোলে নিয়ে বেডরুমে প্রবেশ করলো আরিশ। ধীরে ধীরে অরাকে নিয়ে বিছানার দিকে যাচ্ছে সে। অরা শুধু আরিশের দিকে তাকিয়ে আছে। কেমন একটা নেশায় ডুবে যাচ্ছে অরা। রুম জুড়ে ডিম লাইটের মৃদু আলো যেন সেই নেশালো ভাবটাকে আরো তীব্র করে তুলছে। আরিশ অরাকে বিছানায় শুইয়ে দিল। হালকা গোলাপি রঙের থ্রি পিস পরে আছে সে, চুলগুলো মেসি বান করা। আরিশ গভীর মনোযোগ দিয়ে দেখছে অরাকে। অরার কপাল, ভ্রু, চোখ জোড়া, নাক, ঠোঁট, আকর্ষণীয় শরীর, সবকিছুই। কোনো কিছু যেন আরিশের দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না আজ। অরা শুকনো ঢোক গিলল একবার। আরিশের চোখগুলো কেমন ঘোলাটে লাগছে। মনে হচ্ছে ওই চোখে অরা সর্বনাশ লুকিয়ে আছে আজ। আরিশ ঘরের দরজার দিকে এগুলো, দরজা আটকানোর জন্য। অরা সেই ফাঁকে চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেললো কয়েকবার। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। আরিশ দরজা আটকে দিয়ে অরার মাথার কাছে বসলো। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল অরার মুখ পানে। বাঁধা চুলগুলো খুলে দিল। ডান হাতের আঙ্গুলটা অরার কপালে ছুলো। শিওরে উঠল অরা। আরিশের স্পর্শ বরাবরই তীব্র, কিন্তু আজ সেটা ছিল একটু ভিন্ন, কোমল অথচ অনুভূতি প্রবল। আর ইউ ওকে হামিংবার্ড? হুম, শিওর। ইয়েস। মুচকি হাসলো আরিশ। কপাল এ স্পর্শ করা আঙ্গুলটা কপাল থেকে নাকে, নাক থেকে ঠোঁটের উপর এনে থামালো আরিশ। অরা কাঁপছে। তার ভেতরটা কেমন অদ্ভুত লাগছে। আরিশের প্রতিটা স্পর্শ পরবর্তী স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল করে তুলছে অরাকে। তারপর আরিশ আলতো করে অরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আবেশে চোখ বন্ধ করে ফেলল অরা। চোখ বন্ধ করতে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য ভেসে উঠল। আরিশের সেই হিংস্র আচরণ, প্রথম রাতের যন্ত্রণা, আকাশকে গুলি করা, সবকিছু। অরার মন বদলে গেল। চোখ মেলে তাকিয়ে কিছুটা দূরে সরে গেল সে। আরিশ বিষয়টা বুঝতে পেরে বলল, কি হয়েছে? কিছু না, বাইরে ঝড় হচ্ছে, আমি এসব খুব ভয় পাই। আমি থাকতে ভয় কিসের? আমি আছি তোমার জন্য পাখি, ভয় পেও না। অরার বুকটা কেমন মুচড়ে উঠল। বাইরের ঝড়ে তার কিছু যায় আসে না, ভয়ও পায় না সে। কিন্তু সব ভয় তো আর কেবল আরিশকেই নিয়েই। যাকে নিয়ে ভয় সংশয় সে নিজেই বলছে সে সব কিছু থেকে আগলে রাখবে। দীর্ঘশ্বাস ছাড়ল অরা। আচ্ছা, ঘুমাই? ভ্রু উঁচিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল আরিশ। ঘুমাতে ইচ্ছে করছে? হুম। ঠিক আছে। আরিশ বিছানায় শুয়ে দু হাতে অরাকে আঁকড়ে ধরল। অরার দু চোখ ছলছল করছে। ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, বিয়ের পর থেকে এই লোকটার বুকের মধ্যে শুয়ে প্রতিটা রাত কাটে তার। অরা তো চায় এভাবে আজীবন কাটুক, তবে স্বাভাবিকভাবে। কিন্তু আরিশের আচরণে হতাশ হয় সে। মাঝে মধ্যে যেন আরিশ নিজের মধ্যে থাকে না, বদলে যায় হুটহাট। সারা রাত বিধ্বংসী ঝড়ের পর নতুন সকালের রোদ আকাশে একা একা উঠে আসছে, আর তা আস্তে আস্তে জানালার ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়ছে। রোদের আলো মিষ্টি করে ছুঁয়ে যাচ্ছে নয়নার চোখ মুখে, যেন সে নতুন করে পৃথিবীকে অনুভব করছে। বাইরের বাতাসে ঠান্ডা, ঝড়ের পর এক অদ্ভুত শীতলতা যেন নেমে এসেছে। প্রাচীরের গাছগুলো ছেঁড়া পাতায় মোড়া, কিন্তু তাদের মধ্যে নতুন পাতা গজানোর সম্ভাবনা এক স্নিগ্ধ আশায় ভরপুর। সূর্যের প্রথম আলো সেই গাছগুলোর উপর পড়লে যেন তারা নতুন করে জীবন পায়। চারিপাশে কিছু দূরে জমাট বাঁধা কুয়াশা, যে কুয়াশা ধীরে ধীরে মধুর রোদে বিলীন হচ্ছে। প্রকৃতি যেন তার ঘুম ভেঙে উঠে এসেছে।
রোদের আলো চোখে মুখে পড়তেই ঘুম ভাঙতে শুরু করলো নয়নার। ঘুম ভেঙে মনে হলো গতকাল রাতে তো জানালা বন্ধ করেই শুয়েছিল সে, তাহলে রোদ কিভাবে এলো? এসব ভাবতে ভাবতে চোখ মেলে তাকায় নয়না। ওরা জানালার পাশে দাঁড়িয়ে পর্দাগুলো সরিয়ে দিচ্ছিল। ওরাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো নয়না। কালো থ্রি পিসে দারুণ লাগছে ওরাকে। ঘুম ভেঙেছে? ঘুমিয়ে আছি। খিলখিল করে হেসে উঠল দুজন। নয়না শোয়া থেকে উঠে বসে চুলগুলো ক্লিপ দিয়ে বেঁধে নিল। ওরা ততক্ষণে নয়নার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ফ্রেশ হয়ে আয় আগে, তারপর ব্রেকফাস্ট করবি। তা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু নাস্তা করেই বাড়ি চলে যাব। ওরা হেসে বলল, কেন? আজকেও থেকে যা। না আপু, আমি তো কালকেই চলে যেতাম। নেহাত ভাইয়া থাকতে বলল, না থাকলে যদি তোমাকে কিছু বলতো সেজন্য থেকে গেলাম। ভালো করেছিস। আজ না হয় আমার কথায় থেকেই গেলি। নয়নার ঠোঁট কামড়ে মুচকি হাসলো। ওরা নয়নার বিছানা গুছিয়ে দিচ্ছে। ঠিক আছে। জানো আপু, ভাইয়া যে এতটা ভালো আগে বুঝিনি। যেমন? এই যে তোমাকে কত ভালোবাসে, সবকিছু খেয়াল রাখে। তবে হ্যাঁ, উনার রাগটা একটু বেশি। তোমাকে বিয়ে করার জন্য যেসব করলো। ওরার মুখটা মলিন হয়ে গেল। সেই দিনগুলোর কথা মনে পড়লে অশান্তি লাগে ভীষণ। তবে নয়না কি বলল? ভালোবাসে? আরিশ তো ভালোবাসায় বিশ্বাস করে না, আর না তো ওরাকে ভালোবাসে। অনেক বলেছিস, পাকা বুড়ি একটা। চল চল ফ্রেশ হয়ে নে, আমি গেলাম, কাজ আছে আমার। ওরা এসব বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। নয়না স্বস্তির নিঃশ্বাস ফেললো। ঠোঁটের কোণের প্রশস্ত হাসির রেখা বোন সুখে আছে, এটা ভেবেই মনটা ফুরফুরে হয়ে আছে তার। এত আদিক্ষেতা ভালো লাগছে না মা। একে তো ওই মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি, আর এখন এসে জুটেছে ছোট বোন। রাগে হিসিয়ে বলল সাবিহা। নিজের ঘরে মায়ের সাথে বসে কথা বলছে সে, শুধুমাত্র আরিশের জন্য। ওরাকে কিছু করতে চেয়েও করতে পারে না সাবিহা। ওরাকে একটু সহ্য করতে পারে না সাবিহা। কবে যে মেয়েটাকে বাড়ি ছাড়া করবে সেই অপেক্ষায় আছে। তাসলিমা খাতুন মেয়ের কাঁধে হাত রেখে বলেন, শান্ত হ সাবিহা, সবুরে মেওয়া ফলে। এত তাড়াহুড়ো করলে চলবে না, আর রাগ সামলে নিতে হবে। রেগে গেলে তোরই লস। মায়ের কথায় যুক্তি আছে। সাবিহা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। ঠিক বলেছ মা। হ্যাঁ শোন, ক্ষতি করতে গেলে কাছাকাছি থাকতে হয়। দূর থেকে কারো ক্ষতি করা যায় না, সেজন্য তোকে আবার কাছাকাছি যেতে হবে। ওর সাথে ভাব জমাতে হবে। বিশ্বাস অর্জন করলেই তো আঘাত করা যায়। ক্রুড়ো হাসলো সাবিহা। মায়ের কথাগুলো বেশ মনে ধরেছে তার। ঠিক আছে মা, আজ থেকে সাবিহার অন্য রূপ দেখবে সবাই, বিশেষ করে ওরা। ও সরি, ওরা ভাবি। সাবিহার কথা শেষ হতেই তাসলিমা খাতুন ও সাবিহা একসাথেই হেসে উঠল। দুপুরবেলা বাড়ির ভেতর ব্যস্ততার এক আলাদা আমেজ। ওরা রান্নাঘরে তামান্নার সাথে কাজকর্মে মশগুল। তারা দুজনেই রান্না নিয়ে ব্যস্ত সময় পার করছে, কারণ বিকেলবেলা নয়না বাড়ি ফিরে যাবে। নয়নার জন্য দুপুরে জমজমাট মহাভোজের আয়োজন করা হয়েছে। তালহা আজ অফিসে যায়নি, সকাল থেকে বাসার সব বাজার সদাই করে এনেছে সে। মাছ, মাংস, তাজা সবজি সবকিছু যেন একেবারে পরিপূর্ণ থাকে, সেই বিষয়ে কোনো কমতি রাখেনি। নয়নের আপ্যায়নে যেন একটুও ত্রুটি না হয় সেই বিষয়ে আগে থেকেই বলে দিয়েছে আরিশ। আর এই যত্নভরা উদ্যোগে ওরা বেশ খুশি হয়েছে। মনে মনে ভাবছে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই বোধহয় এমন ভালোবাসা আর যত্ন দিয়ে আরো সুন্দর হয়ে ওঠে। কিন্তু পরক্ষণে ওরার মনে হয় আরিশের মনে তো কোনো ভালোবাসাই নেই। রান্নাঘরে ভুরভুর করে ছড়িয়ে পড়েছে মশলার গন্ধ, চাপা হাসাহাসি, টুকটাক কথা আর হাঁড়ি পাতিলের শব্দে যেন ঘরটা প্রাণে ভরে উঠেছে। ভাবি, আর কিছু লাগবে? তামান্না রান্নাঘরে কাজ সামলাতে সামলাতে জানতে চাইল। না, মোটামুটি সব কিছুই শেষ। ওরা হাসি মুখে উত্তর দিল, কপালে চুল সরিয়ে নিল আঙ্গুলের ফাঁক দিয়ে। তাহলে আপনি গোসল সেরে নিন ভাবি, আমি সব কিছু ডাইনিং টেবিলে দিয়ে রাখছি। দায়িত্বশীল ভঙ্গিতে বলল তামান্না। ওরা অবাক হয়নি। তামান্নার এই যত্নশীলতা তার খুব ভালো লাগে। হালকা হেসে সে তরকারির বাটি হাতে তুলে নিল, বলল, আমিও নিচ্ছি কিছু। আচ্ছা। তামান্না মাথা ঝাঁকালো। দুজন মিলে ধীরে ধীরে সব খাবার দাবার গুছিয়ে ডাইনিং টেবিলে সাজাতে লাগলো। একটার পর একটা থালা, বাটি, গ্লাস সবকিছুই যত্নের সাথে গোছানো হচ্ছে। এক পাশে মিষ্টির প্লেট, অন্য পাশে ভাজাভুজির আয়োজন। পুরো ঘর জুড়ে এক ধরনের উৎসবের আমেজ। ড্রয়িং রুমে বসে আছে তালহা ও নয়না। তারা দুজনেই টিভিতে মোটু পাতলু কার্টুন দেখছে। মোটুর বোকা বোকা কাণ্ড কারখানা দেখে দুজনের হাসির শব্দে ঘরে যেন প্রাণে ভরে উঠেছে। নয়না কখনো হাত দিয়ে মুখ চাপা দিচ্ছে, কখনো হেসে চোখে জল এনে ফেলেছে। তালহারও অবস্থা সেম। সে নিজেই হাসতে হাসতে বাচ্চাদের মতো দোল খাচ্ছে সোফায় বসে। এই প্রাণবন্ত দৃশ্যের মাঝখানে ওরা ডাইনিং রুমের দিকে সামলে আস্তে করে ড্রয়িং রুমে এসে ঢুকলো। ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছে টুকটাক চোখ বুলিয়ে নিল সবকিছুর উপর। নয়নার হাসি দেখে ওর বুকের ভেতর কেমন একটা তৃপ্তির ঢেউ বয়ে গেল। সব আয়োজন যেন সার্থক মনে হচ্ছে এখন।
অনেক কার্টুন দেখা হয়েছে, এখন গিয়ে গোসল সেরে নে নয়না। আর তালহা ভাই, আপনিও ফ্রেশ হয়ে আসুন, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। ওরা আদর মেশানো কণ্ঠে বলল, হাতের ইশারায়ও তাগিদ দিল। নয়না তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো, মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। তালহাও রিমোট কন্ট্রোল হাতে নিয়ে টিভিটা বন্ধ করে দিল। ঘরটা হঠাৎ একটু শান্ত হয়ে গেল। শুধু রান্নাঘর থেকে ভেসে আসা খাবারের গন্ধ যেন একটা উষ্ণ আমন্ত্রণ রয়ে গেল বাতাসে। ঠিক আছে আপু। নয়না খুশির ঝিলিক চোখে নিয়ে বলল। ওকে ভাবিমা। তালহাও হেসে বলল। চোখ টিপে ইশারা করলো। ওরা মুচকি হাসলো। নয়না আর তালহা নিজেদের রুমের দিকে এগিয়ে গেল, হালকা হাসাহাসি করতে করতে। ওরা দাঁড়িয়ে থেকে ওদের পেছনে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনটা যেন একটু বেশি শান্ত লাগছে আজ। যদি সবকিছু এমনই থাকতো, সবাই ফ্রেশ হয়ে এলে একসাথে বসে আনন্দ করে খাওয়া হবে। এটা ভেবেই ওরার মনে একটা আনন্দের আলো ছড়িয়ে দিচ্ছে। কিন্তু আরিশ তো দুপুরে বাড়ি ফিরবে না আজ। এবার কিঞ্চিত মন খারাপ লাগছে। ওরা শহরের বিকাল হলো ব্যস্ত, রঙিন আর একটু ক্লান্ত সময়। এই সময় দিনের শেষ ভাগে সূর্যের রঙের শহরটা যেন একটু নরম হয়ে আসে। আকাশে লালচে কমলার হালকা সোনালি রঙের খেলা চলে। ভবনের কাছের জানালায় সেই আলো পড়ে ঝিলমিল করে ওঠে। রাস্তায় তখন কর্মদিবস শেষ করা মানুষদের ভিড়। বাস, রিক্সা, সিএনজি আর প্রাইভেট গাড়ির শব্দে চারিপাশ গমগম করে। ট্রাফিক জ্যামও শুরু হয়ে যায়। এই সময়টায় হর্নের শব্দ যেন একটানা শুরু হয়ে বাজতে থাকে। ফুটপাতে ভিড় বাড়ে। কেউ ফুচকা খাচ্ছে, কেউ মোবাইলে কথা বলছে, কেউ তাড়াহুড়ো করে বাসার দিকে ছুটছে। চা দোকানগুলোতে ধোঁয়া উঠতে থাকে, সেই সাথে হাসির শব্দ। আর সন্ধ্যার গল্প জমে ওঠে। নয়না কিছুক্ষণ আগে নিজের বাসায় ফিরে গেছে। গত 2 দিন বোনের শ্বশুর বাড়ি থেকে বেশ ভালো সময় কেটেছে তার। অরার হাসি খুশি শান্তিপূর্ণ সংসার দেখে নয়না মুগ্ধ হয়েছে। শুধু নয়না নয়, নয়নার মা বাবা সোলাইমান ও রোকসানাও শুনে ভীষণ ভীষণ খুশি হয়েছেন। মনে মনে তারা বারবার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়ের সংসার এতটা মধুর দেখে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। শহরের রাস্তায় যেন ব্যস্ততার ঢেউ। কর্মব্যস্ত মানুষগুলো সারাদিনের ক্লান্তি বয়ে নিয়ে যার যার ঘরে ফেরার জন্য ছুটছে। গাড়ির হর্ন, ফুটপাতে মানুষের ভিড়, রাস্তার মোড়ের ধুলোবালি মেশানো বাতাস, সব মিলে এক অদ্ভুত কোলাহল। ওরা চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য পর্যবেক্ষণ করছে। বাইরে তাকালেও মনটা যেন কোথাও আর আটকে নেই। কেমন অস্থির অস্থির লাগছে। সকাল থেকে সাবিহার অতিরিক্ত হাসি মাখা আচরণ ওরার মনে কেমন অস্বস্তি তৈরি করেছে। প্রথমে সে পাত্তা দেনি, ভেবেছিল হয়তো ভালো মুডে আছে, কিন্তু তামান্নাও বিষয়টা লক্ষ্য করে তাকে সাবধান করে দিয়েছে। ওরা আর তামান্না দুজনেই বুঝে গেছে কিছু একটা গোলমাল চলছে। এই বাড়িতে আগে আরিশের টেনশন ছিল, তার পাগলামি, টর্চার, খামখেয়ালি, এসবের সাথেই দিন চলতো। কিন্তু সময়ের সাথে সাথে বাসার মানুষের সংখ্যা বাড়ায়, ঝামেলার মাত্রাও বেড়েছে। যেমন তালহা। যদিও তালহার কোনো দোষ নেই, সমস্যা তৈরি করেছে আরিশ। বিনা কারণে সামান্য কথাবার্তার মধ্যেও অরাকে তালহার সাথে দূরত্ব বজায় রাখতে বলে সে। অরার মধ্যে কোনো সমস্যা না থাকলেও এই অযৌক্তিক নিষেধাজ্ঞা তার মনে ক্ষোভ জমাতে শুরু করেছে। আর সাবিহা, সে তো আছেই। তার দৃষ্টি সবসময় আরিশের উপর, যেন আরিশ ছাড়া তার আর কিছুই চোখে পড়ে না। এই অসুস্থ মোহ এবং প্রতিদ্বন্দ্বিতার গন্ধে অরার মনটা বিষিয়ে উঠেছে। জানালার ওপাশে নরম আলোয় ভেসে যাওয়া শহরটাকে দেখে অরা একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল, সুখের সংসারের ছবির আড়ালে কখন যে অদৃশ্য ফাটল তৈরি হয় তা কেউই টের পায় না। মনটা ভারী হয়ে এলো তার। বাইরে তাকিয়ে থাকলেও ভেতরে যেন অজানা শঙ্কার মেঘ জমে উঠছে। হেই হামিংবার্ড, কি করছো? আচমকা পেছন থেকে কোমর জড়িয়ে ধরায় চমকে উঠল ওরা। আরিশ ছিল যেন ঝড়ের মতো। কখন যে কাছে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি ওরা। তার শক্ত হাত দুটো অরার কোমরে চারিপাশে এক ঘূর্ণিতে বেঁধে ফেললো। আঙ্গুলের স্লাইড করা নরম চাপ অরার পেটের উন্মুক্ত ত্বকে কাঁপুনি তুলল। সাথে সাথে আরিশের নিঃশ্বাস আর ঘাড়ে মৃদু কামড়, সবকিছু মিলিয়ে অরার সারা শরীরে একটা অজানা শিহরণ ছড়িয়ে গেল। ইচ্ছে না থাকলেও শরীরটা নিজের মতো করে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিছু না। নিজের স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো ওরা। এত জলদি বাড়ি ফিরলেন আজ? সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে তো? আরিশ গভীর কণ্ঠে ফিসফিস করে বলল। ওরা মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। তবে আরিশ তখনও তাকে ছেড়ে দেয়নি, উল্টে আরো কাছে টেনে নিয়ে তার শরীরের সাথে শরীর জড়িয়ে রেখেছে। এই ঘনিষ্ঠতা, এই গাঢ় উষ্ণতা ওরাকে বিচলিত করে তুলছে। কি ভাবছো এত? আবারও প্রশ্ন। আবারও আরিশের চোখে সেই চেনা তীক্ষ্ণতা। আর ওরা চমকালো। কিভাবে বুঝলো আরিশ যে সে চিন্তিত? আরিশ আলতো করে ওরাকে নিজের সামনে ফিরিয়ে আনলো। চোখে চোখ রেখে তাকালো, সেই গভীর দৃষ্টি যা ওরাকে কখনো স্বাভাবিক থাকতে দেয় না। ওরা বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারল না। দৃষ্টি নামিয়ে নিয়ে থেমে থেমে বলল, নয়না বাসায় চলে গেছে তো, সেই জন্য মনটা একটু খারাপ লাগছে। ও আচ্ছা। আরিশ ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলল, আমি ভাবলাম আবার ছোট্ট হামিংবার্ড কার ভাবনায় মশগুল হয়ে গেল আবার। একটা দুষ্টুমির হালকা ভাব ছিল তার গলায়। ওরা এক মুহূর্ত দোনমনো করলো, তারপর কেমন যেন মুঠো ভরা অভিমানে মুখ তুলে বলল, যদি অন্য কারো কথা ভাবতাম। মাত্র কয়েক সেকেন্ড, তারপরই যেন সব বদলে গেল। দপ করে যেন আরিশের চোখে ঝলসে উঠল আগুনের ঝলক। অরার কাঁধে তার হাতের চাপ শক্ত হলো।
ব্যথায় নরম গালে টান পড়লো অরা, শরীরটা কেঁপে উঠল অবচেতনে। আরিশের বদলে যাওয়া মুখ দেখে হঠাৎই অরার মনে ভয় ঢুকে পড়লো। কেন বলল এমন কথা? মনে মনে অনুতপ্ত হলো সে। দ্রুত গলা শুকিয়ে এলো। আমি মজা করেছি, প্লিজ শান্ত হন আপনি। অরা ভীত কণ্ঠে বলল। আরিশ কোনো উত্তর দিল না, শুধু ঠান্ডা করুণা মিশ্রিত একটা ক্রূর হাসি ফুটে উঠল তার ঠোঁটে। হঠাৎ করে দুই হাতে অরার গাল মুঠোবন্দি করলো সে, এত শক্ত করে যে অরা ব্যথায় কেঁপে উঠল। তার চোখের মুখের এত কাছে আরিশ যে নিঃশ্বাসের উষ্ণতা গাল ছুঁয়ে যাচ্ছে। এই মুহূর্তে অরা জানে আরিশের ভালোবাসা কেবল উষ্ণতা নয়, মাঝে মাঝে তা দাবানলের মতো হয়, যা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলতে পারে। যদি তোমার ভাবনায় অন্য কেউ আসে, আরিশ ঠান্ডা গলায় বলল। আমি সেই ভাবনা নষ্ট করে ফেলবো। যদি ভাবারই না থাকে, তখন তো আর কারো আসার সুযোগ নেই, তাই না? অরা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না সে। মাঝে মধ্যে মনে হয় এই লোকটাকে সত্যিই কোনো মানসিক হাসপাতালে পাঠানো উচিত। আবার সঙ্গে সঙ্গে নিজের ভাবনায় চমকে উঠল অরা। উফ, এসব কি ভাবছি আমি? যদি কোনোভাবে এই ভয়ঙ্কর লোকটা আমার ভাবনা পড়ে ফেলে, তাহলে তো আজই আমার শেষ কৃত্য হয়ে যাবে। ভয়ে ভেতরটা শুকিয়ে গেল। শুকনো ঢোক গিলে খুব ভদ্র গলায় বলল। ঠিক বলেছেন। আরিশ সন্তুষ্টির ছায়া ফুটিয়ে মুচকি হাসল। তার হাসি অরার জন্য সবসময় একরকম ভয় আর মুগ্ধতার মিশ্রণ হয়ে ধরা দেয়। অরাও সেই হাসির সাথে তাল মেলালো, একটা মেকি হাসি ফুটিয়ে তুলল ঠোঁটে। মনে মনে নিজেকে প্রবোধ দিল। ওই যে একটা কথা আছে না, পড়েছি মোগলের পাল্লায়, খানা খেতে হবে একসাথে। অরা জানে আরিশের আচরণ এক ধরনের তীব্র অধিকার বোধে ভরা, যেখানে ভালোবাসা নেই, নেই কোনো প্রেম, আছে শুধু জ্বালিয়ে দেওয়া অনুভূতি আর আগুন। তবু এই আগুনে যেন একটা স্বস্তিও আছে, কিংবা আকর্ষণ আছে। ভয় আর ভালোবাসার অদ্ভুত মিশেলে অরা তার বুকের ভেতর চাপা শ্বাস টেনে নিল। আরিশ এখনো অরার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তার চোখের ভেতর আরেকটা জগৎ দেখতে পেয়েছে। ঘড়িতে রাত 3:25। থানার বাতিগুলো নিঃশব্দে জ্বলছে, যেন ক্লান্ত শহরের এক কোণে জেগে থাকা পাহারাদার। লকআপের পেছনে বসে থাকা লোকটার চোখে ঘুম নেই, সেখানে ছিল একরাশ শীতলতা, ভয়হীন এক শূন্যতা। তার নাম রাশেদ হোসেন, বয়স 26, মুখ ভর্তি দাড়ি, চোখ জোড়ায় স্থির আর নিষ্ঠুর। টেবিলের অন্য পাশে বসে আছেন ইন্সপেক্টর রুহুল আমিন। তার চোয়াল শক্ত, চোখে রক্ত জবা লাল রেখা। 48 ঘন্টা ঘুমাননি। চোখের সামনে সেই সিরিয়াল কিলার যে পরপর 3 জনকে ধর্ষণ করে খুন করেছে, তাও খুব নৃশংসভাবে, দেখার মতো না। শহরের অন্ধকার অলিগলিতে ফেলে যাওয়া মৃতদেহের পাশে কোনো চিরকুট বা চিহ্ন পর্যন্ত রাখত না সে। সবকিছু মিলিয়ে রুহুল আমিনের উপরমহল থেকে ভীষণ চাপ এসেছিল। ফলশ্রুতিতে এই খুনিকে ধরার জন্য প্রাণপণে দৌড়েছে 2 দিন, এবং অবশেষে আজ সে সফল। ইন্সপেক্টর রুহুল আমিন চুপচাপ কফির কাপটা ঠোঁটে তুললেন। ধোঁয়া উঠছিল, কিন্তু তার চেয়েও গরম ছিল ওনার ভেতরের আগুন। তুই খুন করেছিস 3 জন পুরুষকে, সব প্রমাণ আছে, হাতে নাতে ধরা পড়েছিস। এবার বল, কার নির্দেশে করেছিস? রাশেদ একটু হেসে ফিসফিস করে বলল। ওরা কেউ পুরুষ না স্যার, সবাই কাপুরুষ। ধর্ষণকারী আর ধর্ষণকারী কখনো পুরুষ হয় না। ওদেরকে পুরুষ বললে প্রকৃত পুরুষদের অপমান করা হয়, ওদেরকে মারতে হতো। রুহুল আমিন টেবিলে সজোরে ঘুষি মারলেন। তুই কে? তুই ঠিক করবি কে মরবে কে বাঁচবে? আর ধর্ষণকারীর জন্য আমরা আছি, আইন আছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কি দরকার ছিল? রাশেদ হেলে বসে চোখ নিচু করে ফিসফিস করে বলল। আমি কেউ না স্যার। আর কোন আইনের কথা বলছেন আপনি? যে আইন আমার স্ত্রীর ধর্ষকদের শাস্তি দিতে পারেনি, সেই আইন? এক মুহূর্তে নীরবতা। মাহাতাবের গা শিওরে উঠল। কি হয়েছিল তোর স্ত্রীর সাথে? রাশেদ হঠাৎ হাসতে হাসতে পেছনের দেয়ালে মাথা ঠুকতে লাগলো। আমি কিভাবে বলবো আমার চোখের সামনে ওই জানোয়ারগুলো আমার ভালোবাসার মানুষটাকে খুবলে খেয়েছে? কিভাবে বলবো আমার ওই চোখের সামনে আমার স্ত্রীর গলা টিপে হত্যা পর্যন্ত করেছে? ইন্সপেক্টর রুহুল আমিন থমকে গেলেন। রাশেদের কথাগুলো ওনার রুহ পর্যন্ত পৌঁছে গেছে। আমি কিভাবে বলবো আমার চোখের সামনে ওই জানোয়ারগুলো আমার ভালোবাসার মানুষটাকে খুবলে খেয়েছে? কিভাবে বলবো আমার ওই চোখের সামনে আমার স্ত্রীর গলা টিপে হত্যা পর্যন্ত করেছে? ইন্সপেক্টর রুহুল আমিন থমকে গেলেন। রাশেদের কথাগুলো ওনার রুহ পর্যন্ত পৌঁছে গেছে। একজন পুরুষের সামনে তার স্ত্রীর সঙ্গে এমন কিছু ঘটতে দেখলে কেমন অনুভব হতে পারে তা কল্পনাও করতে পারছে না রুহুল। রাশেদ ডুকরে কেঁদে উঠে ফের বলল। আমিও গিয়েছিলাম আপনাদের আইনের কাছে, কিন্তু টাকার সামনে সে আইন টিকতে পারেনি স্যার। ব্যথাতুর দৃষ্টিতে রাশেদের দিকে তাকালেন রুহুল আমিন। সবকিছু খুলে বলো রাশেদ, আমি তোমার কথা শুনবো। প্রেমের বিয়ে ছিল আমাদের। 5 বছর প্রেম করার পর পারিবারিক ভাবেই বিয়ে করি আমরা। সবাই খুশি মনে আমাদের বিয়ে দিয়েছিল। তখন আমার একটা মার্কেটিং এর চাকরি ছিল। সব সময় দৌড়ঝাঁপের মধ্যে কেটে যেত দিন। নীলাকে নিয়ে বিয়ের 1 বছরও কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই ঈদের ছুটিতে 2 জন মিলে বান্দরবান চলে গেলাম। নীলা ভীষণ খুশি ছিল, এত খুশি বলে বোঝাতে পারবো না।
সারা বিকেল পাহাড় ঘুরতে ঘুরতে রিসোর্টে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল সেদিন। আমরা যখন প্রায় রিসোর্টের কাছাকাছি পৌঁছে গেছি, ঠিক তখন ওই 4-5 জন ছেলে পথ আটকে দাঁড়ায়। নীলা ভয় পেয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ওরা ছিনতাইকারী, টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে যাবে, কিন্তু না, তাদের টার্গেট ছিল নীলা। ওরা প্রথমেই আমাকে ধরে হাত পা বেঁধে দিল, মুখ শক্ত করে বেঁধে ফেললো। তারপর নীলার মুখও বাঁধা হলো। সেদিন ছিল পূর্ণিমার রাত, চাঁদের আলোয় নীলা ছটপটানি দেখছিলাম আমি, অথচ কিছুই করতে পারছিলাম না। কলিজাটা পুড়ে যাচ্ছিল। আমার নীলাকে ক্ষত বিক্ষত করলো ওরা। সবকিছু শেষ করে আমাদের দুজনকেই ছুরি দিয়ে আঘাত করে ফেলে রেখে গেল। স্থানীয় লোকজন আমাদের হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমি কিভাবে বেঁচে গিয়েছিলাম জানি না। হয়তো নীলাকে ওরা যে পাশবিক নির্যাতন করেছিল, তার ফলেই ওর মৃত্যু হয়েছিল। কিন্তু আমি বেঁচে থেকেও যেন প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছিলাম। সুস্থ হয়ে থানায় গিয়েছিলাম, ওরা প্রমাণ চাইল। ততদিনে নীলাকে কবর দেওয়া হয়ে গেছে। হাসপাতাল থেকে আমরা সুস্থ হয়ে বের হতে 4 দিন লেগেছিল। ততদিনে সব প্রমাণ মুছে গেছে। হাসপাতালের ডাক্তার পর্যন্ত মিথ্যে কথা বলল। কোনো ধর্ষণের প্রমাণ নাকি নেই, শুধু ছুরির আঘাত হয়েছে। পুলিশ ধর্ষণের মামলা নিল না, শুধু অ্যাটেম্পট টু মার্ডার হিসেবে নিল। কিন্তু ওরা কাউকেই গ্রেফতারও করলো না। পরে বুঝলাম টাকা দিয়ে আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে ওরা। হতাশা আমাকে গ্রাস করে ফেললো। আমি এক অক্ষম স্বামী, নিজের স্ত্রীকে রক্ষা করতে পারিনি, তার সম্মান রাখতে পারিনি, আর না পারিনি তাকে বাঁচাতে। দিনরাত পাগলের মতো কাঁদতাম। প্রতি রাতে নীলার সেই অসহায় কণ্ঠের চিৎকার আমার ঘুম কেড়ে নিত, আমাকে পাগল করে তুলতো। একটু থামলো রাশেদ। রুহুল আমিনের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারপর একটা সময় মনে হলো এই সমাজে ধর্ষকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যখন আইন তাদের সাজা দিতে পারেনি, তাদেরকে আমিই শাস্তি দেব। ব্যাস, প্রথমে ওই জানোয়ারগুলোকে খুন করলাম, তবে আলাদাভাবে পাথর দিয়ে সারা শরীর থেতলে পাথরের চূড়া থেকে ফেলে দিয়ে মেরেছি তাদের। সেজন্য ওখানকার পুলিশ বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামায়নি। ভেবেছিলাম সবাই পাহাড় থেকে পড়ে মারা গেছে, সেজন্য শরীর থেতলানো। কিন্তু পরবর্তীতে মনে হলো এতে কম শাস্তি পেয়ে মরলে তো হবে না, ওদেরকে আরো কঠিন শাস্তি পেয়ে মরতে হবে। এমন ভাবে মরতে হবে যেন নিজে থেকেই মরার জন্য ছটফট করে। বুঝতে পেরেছি, আমি আসছি এখন। যেহেতু তুমি সবকিছু স্বীকার করেছো এবং তোমার সাথে অন্যায় হয়েছে, তাই তোমার হয়ে আমি সুপারিশ করব। তাচ্ছিল্যের হাসি হাসলো রাশেদ। ইন্সপেক্টর রুহুল আমিন লকআপ থেকে বেরিয়ে গেলেন ঠিকই, কিন্তু তার মনে পড়ে রইল রাশেদের কাছে। আজ আমিও তোমাদের সাথে রান্না করব ভাবি। আচমকা সাবিহার এমন আচরণে বেশ চমকে গেল ওরা। যে মেয়ে 3 বেলা খাওয়া ছাড়া কিছু করে না, আজ সে নিজে থেকে রান্না করতে চাইছে। আর ওরা কেউই সাবিহার আচরণটা ঠিক মতো বুঝতে পারছে না। সবাই জানে সাবিহা সাধারণত রান্না করার জন্য আগ্রহী নয়। বাড়ির অন্যান্য কাজেও সে খুব একটা আগ্রহ দেখায় না, শুধু খাওয়া ছাড়া। বেশিরভাগ সময় তার সমস্ত সময় টিভি দেখা কিংবা ঘোরাঘুরি করতে চলে যায়। কিন্তু আজ কি হলো যেন এক নতুন রূপে আবির্ভূত হলো সাবিহা। তামান্না আড়ালে ভেঞ্চি কেটে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।